বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবথেকে বেশি নির্যাতিত, সবথেকে বেশি অত্যাচারিত, সবথেকে বেশি নিষ্পেষিত দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। স্বাধীনতার পর থেকে যে দলই ক্ষমতায় এসেছে সেই দলই চেষ্টা করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে রাখার জন্য। সবচেয়ে বেশি অত্যাচার, সবচেয়ে বেশি নির্যাতন, সবচেয়ে বেশি জুলুম করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। হাসিনা সরকারের বিগত 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃস্থানীয় বা প্রধান নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে, মিথ্যা মামলায় তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে। তাদের একটা অপরাধ, তাদের উপরে যে অপরাধটা চাপিয়ে দেওয়া হয় সেটা হলো 1971 সালে তাদের স্বাধীনতা বিরোধিতার অপরাধ। তারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, যার কারণে তাদের উপরে অত্যাচার বা নির্যাতন তারা চালিয়েছে। এটা সত্য যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী তৎকালীন সময়ে চায়নি যে পুরো পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানটা বিভক্ত হোক। তৎকালীন প্রেক্ষাপট বা তৎকালীন ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তারা হয়তো এটা চায়নি। এটা না চাওয়ার অন্যতম প্রধান কারণ হলো পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হওয়াতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হলো ভারত। তারা এটা বুঝতে পেরে এই কারণে তারা বাংলাদেশ জামাত ইসলামী এই পাকিস্তান বিভক্ত হতে দিতে চায়নি। এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড, এটা তাদের থাকতেই পারে। কিন্তু তাদের উপরে যে মিথ্যা অপবাদ, মিথ্যা দোষারোপ করা হয়, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা রাজাকার ছিল, তারা তৎকালীন সময়ে সেনাবাহিনীদেরকে সাহায্য করেছে, পাকিস্তানি সেনাদেরকে সাহায্য করেছে, তারা মা বোনদেরকে ধরে নিয়ে গিয়েছে। এই যে তাদের উপরে যে মিথ্যা অপবাদ চাপানো হয়, এটার কোনো সত্যতা আজ অবধি কেউ দিতে পারেনি। এটা একমাত্র তাদের মন গড়া, তাদের বানোয়াট এবং ভিত্তিহীন সব অপবাদ। 1971 সালের স্বাধীনতার পর থেকে এই 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তাদের কার্যক্রম যতটা না ওপেনলি বা যতটা না বোল্ডলি করতে পেরেছে, তার থেকে বেশি করার সুযোগ এসেছে 5 আগস্টের পর থেকে, এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম চালাতে গিয়ে তারা একটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দল, তাদের ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি তারা করবেই, থাকতেই পারে, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা তাদের উপরে যে এখন পর্যন্ত তাদের উপরে যে মিথ্যা অপবাদ, মিথ্যা লাঞ্ছনা, গালিগালাজ করছি, সেটা আদৌ কতটুকু যৌক্তিক, চলুন সেটাই বিশ্লেষণ করি। মূল বিষয়টা হলো, এই কয়েকদিন আগে জামাত ইসলামের একটা প্রোগ্রামে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মাকে আমন্ত্রণ করা হয়। তিনি সেখানে হিন্দু ধর্মগোষ্ঠীর নেতা হিসেবে বা নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা এটা সবাই লোকমুখে শুনেছি বা আমরা এটা সবাই জানি যে সন্তোষ শর্মা হলো ভারতের রয়ের এজেন্ট। সে রয়ের এজেন্ট হিসেবে পরিচিত এক সম্মানিত মুফতি। তিনি এটা বলেছিলেন যে রিমান্ডে সন্তোষ শর্মা তাদেরকে জিজ্ঞাসাবাদ করত। তিনি ভারতের রয়ের এজেন্ট, এটা হিসেবে আমরা সবাই তাকে চিনি। তার সে জামাতের প্রোগ্রামে উপস্থিত হওয়া নিয়ে আমরা অনেক কথা বলছি। আমরা অনেকে এটা ধরেই নিয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের পাঁচের ক্ষমতায় যাওয়ার জন্য এখন তারা রয়ের সাথে যুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এখন যে করে হোক ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের পাচারটা শুরু করেছে। এমনকি বাংলাদেশ জামাত ইসলামী নেতাদেরকেও গালিগালাজ পর্যন্ত করা হচ্ছে। দেখেন, সন্তোষ শর্মা জামাতের প্রোগ্রাম উপস্থিত হওয়ার কারণ ছিল একটাই, যে সংখ্যা তাদের ধর্মীয় তাদের হিন্দু জনগোষ্ঠীর একজন নেতা হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত হয়ে তিনি কি বক্তব্য দিয়েছেন জন্য সেটা আমরা একটু বিশ্লেষণ করি। সেখানে উপস্থিত হয়ে তিনি যে মূল কথাটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশে যত হিন্দু আক্রান্ত হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এর কোনোটি কখনো কোনো সময় ধর্মীয় কোনো কারণ ছিল না। এর প্রত্যেকটা ছিল রাজনৈতিক কারণ। এই বিগত 16 বছরে হাসিনা সরকারের আমলে
ভারত সবসময় বাংলাদেশের উপরে এটা চাপানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে জঙ্গিবাদী মাথাচাড়া দিয়ে উঠবে, যদি হাসিনা ক্ষমতায় না থাকে, যদি ভারত সেখানে হস্তক্ষেপ না করে তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। এবং বাংলাদেশে যারা বসবাসরত মুসলিম আছেন, যারা আওয়ামী লীগের বাইরে যারা বিশ্বাস লালন করেন, তাদের উপর এটা চাপানোর চেষ্টা করা হতো যে তারা হিন্দুদের উপর আক্রমণ করছেন, ধর্মীয় কারণে তারা সংঘাত লাগাচ্ছেন, সংঘাত সৃষ্টি করছেন। এটা তারা প্রচার করার চেষ্টা করতো এবং প্রতিষ্ঠা করার চেষ্টা করতো, এবং এটা তারা এক প্রকার প্রতিষ্ঠিত করে ফেলেছিল। কিন্তু সন্তোষ শর্মা এসে বললেন যে যতগুলো আক্রমণ হয়েছে, যারা আক্রান্ত হয়েছেন, এর কোনোটি ধর্মীয় কোনো কারণ নয়। এটাকে কি তুচ্ছ করে দেখার মতো কোনো বিষয়? কখনোই না। যাকে আমরা রয়ের এজেন্ট বলে জানি, যে রয়ের কাজ হলো যে হিন্দুরা আক্রান্ত হচ্ছে মুসলমানদের দ্বারা ধর্মীয় কারণে, সেটা প্রতিষ্ঠা করা, সেই রয়ের এজেন্টই স্বীকার করলেন যে বাংলাদেশের কোনো হিন্দু মুসলমানের দ্বারা ধর্মীয় কারণে আক্রান্ত হয়নি। এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া। এটা আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের জাতির জন্য বিশাল বড় একটি পাওয়া। কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে আমরা জামাত ইসলামীকে নানান অকথ্য ভাষায় যা না তাই বলে গালাগালাজ করছি। এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন থাকলো যে আমরা যেটা বলছি সেটা আদৌ কতটুকু বাস্তব। আমরা একটা কথা মুখ দিয়ে বলে দিচ্ছি, বললেই সেটা হয়ে গেল, কিন্তু আমি যে কারণে বললাম, যে প্রেক্ষাপটে বললাম, বা যে ঘটনার কারণে বললাম, সেই ঘটনাটা আমি যেরকম দেখছি সেরকম নাও হতে পারে। সেরকম না হলে আমার এই কথাগুলো কী হবে? আমি যেগুলো বললাম, সেই ঘটনাটা যদি না হয়, আমি যেটা মিন করে বলেছি বা আমি যেটা বুঝে বলেছি সেটা যদি সেরকম না হয়, অন্যরকম কোনো কিছু একটা ঘটনা হয়, তাহলে আমার এই বলাটা, আমার এই সমালোচনাটা, আমার এই অপবাদ দেওয়াটা, আমার এই গালিগালাজটা আমি যাকে উদ্দেশ্য করে বলেছি তার উপর এক প্রকারের জুলুম, এক প্রকারের নির্যাতন। তাই আসুন আমরা আমাদের চিন্তাভাবনাকে, আমরা আমাদের সমালোচনাকে একটা গঠনমূলক পদ্ধতিতে নিয়ে যাই, যেখানে ভুল হলে আমরা সেটা সহ্য দিব, ভুল হলে ধরিয়ে দিব, কিন্তু আমরা অতিরিক্ত কোনো দোষারোপ, অতিরিক্ত কোনো গালিগালাজ থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি।